স্যার সম্বোধন শুনে ভ্রু কুচকালো পুষ্প। কুচকে আসা ভ্রু নিয়ে ছেলেটার আপাত মস্তক ভালোভাবে তাকিয়ে দেখলো। ছেলেটাকে স্যার ডাকলো কেন? পুষ্পের মাথায় এলো না কিছু। যে ছেলেটা স্যার ডেকেছে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভ্রু নাচিয়ে বলল, আপনি ওনাকে স্যার ডাকলেন কেন? কোন স্কুলের স্যার উনি? ওখানে দাঁড়িয়ে থাকা দুজন ছেলেই জোরে হেসে ফেলল। তাদের হাসি যেন থামছে না, পারলে গড়াগড়ি দিত। তারা এত হাসছে যে হাসতে হাসতে একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। মিনিট দুয়েক দুজন হেসে যাচ্ছে। পুষ্পের কথার প্রেক্ষিতে ওদের হাসি যেন পুষ্পকে চূড়ান্ত অপমান করলো। অপমানে থমথমে হয়ে এলো পুষ্পের মুখখানা। চোখ দুটো আগ্নেয়গিরির ন্যায় ধারণ করলো। আশ্চর্যজনক একটা চাহনি দিল। বেহুদা ছেলে দুটোর হাসি তার গায়ে জ্বালা ধরালো। দরজার বাঁধ ভেঙে এলো তার। ঠোঁটে ঠোঁট চেপে রাগের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। চোয়াল শক্ত করে বলল, আপনারা কি দুজনে অসভ্য নাকি? বুঝলাম না, এভাবে অভদ্রের মতো হাসছেন কেন? কারো প্রশ্নের বিপরীতে উত্তর না দিয়ে হাসাহাসি করে গড়িয়ে পড়া হলো চরম বেয়াদবি। তখন রাজন নামের ছেলেটা হাসি থামিয়ে পুষ্পের রাগের চেহারাটা অভিজ্ঞ দৃষ্টিতে পরিদর্শন করলো। ঠোঁটে মৃদু হাসি বাঁচিয়ে রেখে বলল, আপনি প্রশ্নটার এমন হাস্যকর করেছেন না, হাসলে হাসি জিনিসটারই চরম অন্যায় হবে। কারণ দুনিয়াতে সব মজার মজার ঘটনা মানুষ বা কথা মানুষকে আনন্দ দেয়। সেই আনন্দ প্রকাশের মাধ্যম হলো মন খুলে হাসি। কেন, আমি কি জোকারদের মতো কথা বলেছি যে এমন উদ্ভটভাবে হাসাহাসি করা লাগবে? শুধু জোকারদের কথা শুনে মানুষ হাসে না, সুন্দরীদের মুখে বাচ্চা সুলভ কথা শুনেও হাসে, যা যুবকদের হৃদয়ে আনন্দের তরঙ্গ তোলে। আপনি কিন্তু এসে ধরে অনেক সাহস দেখাচ্ছেন। বলতে হয় আপনি অনেক সাহসী, তবে এত সাহস কিন্তু ভালো নয়, পিছে বিপদ হয়। আপনি জানেন আমি কে? এইসব আমার পরিবার জানলে আপনার দেহ আর মাথা পৃথিবীর দুই প্রান্তে পাওয়া যাবে। ছেলেটি মৃদু হাসির মাত্রা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়ে বলল, চৌধুরী সাহেবের একমাত্র কন্যা, এলাকার জনপ্রিয় ফেস প্রভাত চৌধুরীর একমাত্র বোন। কিন্তু আমি কি জানেন? কে আপনি? আপনাদের মতো কোনো চৌধুরীর পরিবারের সোনার চামচ মুখে দিয়ে জন্মানো কোনো ছেলে নই। মাটি খেয়ে বড় হয়েছি, তাই সাহস একটু বেশি ম্যাডাম। ছেলেটির এমন রহস্যগেরা কথা শুনে পুষ্প কিছুটা চিন্তিত হলো। ছেলেটির পরিচয় আসলে কি? এমন অবাক করা কথা বলছে কেন? সোজা কোনো কথার উত্তর দিচ্ছে না। পুষ্প বিরক্তিকর মুখে বলল, এটা কোনো পরিচয় হলো? সোজা সাপটা উত্তর দিন, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব দারোয়ানকে ডেকে। এখানে আমাকে ইনভাইট করে আনা হয়েছে। পুষ্প আবার কপার কুচকালো। এই ছেলেটাকে আবার ইনভাইট করে আনলো? পুষ্প বিস্মিত কণ্ঠে বলল, কে আপনাকে ইনভাইট দিয়ে এনেছে? পাশে থাকা ছেলেটা বলল, উনি এখানকার নতুন এসআই রাজন আহমেদ। এসআই কথাটা শুনে পুষ্পের চোখ আবার কপালে উঠল। চোখ দুটো বড় বড় হলো। বার কয়েক চোখের পলক ফেললো ঘন ঘন। ঠোঁট মুখ শুকিয়ে এসেছে। ঢোক গিলল কয়েকবার। ঘন ঘন জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। পুষ্পের চোখ মুখের অবস্থা থমথমে। জীবনে এমন লজ্জা আর অপমান সে আগে হয়নি। লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে তার। যে ছেলেটাকে পুলিশের ভয় দেখিয়ে সে মজা নিচ্ছিল আর আনন্দ পাচ্ছিল এতক্ষণ ধরে, উল্টো সেই ছেলেই তার সাথে পাল্টা মজা নিচ্ছিল। এর যে লজ্জাজনক আর অপমানজনক ঘটনা কি পৃথিবীতে আর কিছুতে আছে? একজন এসআই কিনা সে পুলিশের ভয় দেখাচ্ছিল। ছেলেটা কত বড় বদমাশ হলে বারবার বলছিল আমাকে পুলিশে দেবেন না, আমি খুব পুলিশ ভয় পাই। পুষ্পের এমন অবস্থা দেখে রাজন মৃদু হাসলো। পুষ্পের চোখ মুখের এই অবস্থা সে ভীষণ উপভোগ করছে। রাজন পুষ্পের দিকে খানিকটা ঝুঁকে গিয়ে প্রশ্ন করলো, চৌধুরী সাহেবের মেয়ে কি ভয় পেয়ে গেল নাকি? যার বাপ ভাই এর দাপুটে পুরো এলাকা কাঁপে, তাকে কি ভয় পেলে মানায়? পুষ্প এবার তেজি কণ্ঠে উত্তর দিল, আমার ভাই নিয়ে খবরদার কথা বলবেন না, তাহলে ভালো হবে না। জানি ভালো হবে না। রাজন নামের সদ্য জ্বলে ওঠা প্রদীপটা নিভে যাবে, তাই না? আমি কি সে কথা বলেছি? আপনি প্রথমে বলতেই পারতেন আপনি কে, তাহলে আর এত অশান্তি হতো না। প্রথমে পরিচয় দিলে কি এত ইন্টারেস্টিং একটা মেমোরি তৈরি হতো আপনার সাথে ম্যাম? মেমোরি তৈরি করতে হবে কেন বুঝলাম না। ছেলেদের কি এটা অভ্যাস নাকি মেয়ে দেখলে মেমোরি তৈরি করা? তার মাঝে পুলিশের তো স্বভাবই এটা। মানুষ ঠিকই বলে পুলিশের চরিত্রের ঠিক নেই। আপনি কিন্তু পুরো পুলিশ জাতির অপমান করে দিলেন। আমি আমার পেশার এত বড় অপমান মেনে নেব না। কি করবেন? অ্যারেস্ট করতে চান নাকি? আপনি চৌধুরী বাড়ির মেয়ে, চাইলে কি আর অ্যারেস্ট করা যাবে? তবে আমি চেষ্টা করব মনের জেলখানায় ভর্তি করাতে। আমি বুঝলাম না আপনি এখানে মূলত কী কাজে এসেছেন, নাকি আমাকে জ্বালাতে এসেছেন? একসাথে দুটো কাজ করতে পারলে ক্ষতি কি? দুটো কাজ কিভাবে? এই যে এতক্ষণ কথা বলে বাজে দেখছিলাম আপনি কোনো অপরাধের সাথে যুক্ত আছেন কিনা।
আচ্ছা, এই ব্যাপার। কি বুঝলেন? বুঝলাম মেয়েটা ফুলের মতো পবিত্র। জয়নাব পরী কে হয়? আচ্ছা, জয়নাব আন্টির ব্যাপারে খোঁজ নিতে এসেছেন? আমাদের বাড়িতে কাজে ঢুকেছিলেন নতুন। নতুন এসে উধাও হয়ে গেল? তাই তো শুনছি। আন্টিকে পাওয়া যাচ্ছে না। ওনার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছি। ভেতরে চলুন। ভাইয়া পাঠিয়েছে আপনাকে? জি। ভেতরে আসুন। পুষ্প আর রাজন পাশাপাশি হাঁটছে। রাজন কথা বলছে আর বরাবর পুষ্পের দিকে তাকাচ্ছে। পুষ্পের দিকে তাকাতেই অদ্ভুত একটা মুগ্ধতা কাজ করছে। পুষ্পের নাম জানতে ইচ্ছে করছে। আচমকে প্রশ্ন করলো, নাম কি আপনার? পুষ্প রাজনের দিকে তাকিয়ে উত্তর দিল, পুষ্পতা চৌধুরী। বাহ, এত সুন্দর নাম কে রেখেছে? চরিত্রের সাথে হুবহু মিল। ভাইয়া। বাহ, প্রভাত ভাইয়ের নাম নির্বাচনের ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা আছে। তা আছে, তবে আপনি এইভাবে ইউনিফর্ম ছাড়া আসেন কেন? চিনতে অসুবিধা হয় মানুষের। আমার কাজ ইনভেস্টিগেশন করা। ইউনিফর্ম পরে আসলে সঠিক তথ্য দিতে পারবো না। পুষ্প রাজনকে ডাইনিংয়ে বসালো, তারপর ওয়াসেলকে ফোন করলো। আধা ঘন্টার মাঝে ওয়াসেল এসে হাজির হলো। রাজন ওয়াসেলকে ব্যক্তিগতভাবে কি কি জিজ্ঞেস করছে কেউ জানে না। এই ফাঁকে পুষ্প চা নাস্তা দিয়ে গেল। ঘণ্টাখানিক কথা বলে রাজন বলল, আজ আমি আসি। আপনার ভাই ওয়াজেদ চৌধুরী আসলে আমি আবার আসবো। চিন্তা করবেন না, আপনার বাড়ির সম্মানের দিকে আমি খেয়াল রাখবো। রাজন চলে গেল। যাওয়ার সময় একবার উপরে তাকালো, যেখানে পুষ্প তাকিয়ে আছে। পুষ্পের দিকে গভীর চোখে তাকিয়ে বিদায় নিল রাজন। ওয়াসেল রাগে ফুঁসছে। সামনে থাকা টি টেবিলে একটা লাথি মারলো। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে গেল। রুমে গিয়ে দেখলো মেরি বেশ পরিপাটিভাবে সেজে গুজে রেডি হয়েছে। কোথাও একটা যাবে বলে মনে হচ্ছে। ওয়াসেল মেরির কাঁধে হাত দিয়ে মেরিকে তার দিকে ঘুরিয়ে বলল, তোর ছেলে সব কি শুরু করেছে? এই বাড়ির মান সম্মান বলে কিছুই রাখলো না। এই বাড়িতে জীবনে পুলিশ আসতে সাহস পায়নি। তোর ছেলের জন্য আজ পুলিশ এসেছে। এসে আমার কাছে বিভিন্ন প্রশ্ন করছে। এখন যদি আমি এই পুলিশে গিয়ে কিছু বলি, বাইরে গিয়ে সাংবাদিকদের বললেই আমার কেলেঙ্কারি হয়ে যাবে। মান ইজ্জত আর কিছুই অবশিষ্ট থাকবে না। মেরি ওয়াসেলের হাত কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলল, ছেলে তো আমার একার নয়, আপনারও। আপনি তাকে যা বলার বলুন। আপনাদের এসব ঝামেলায় রোজ আমাকে জড়ান কেন? কি বলবো আমি? কিছু বললে হাজারটা যুক্তি দাঁড় করায়। ও যে সত্যতা দেখায় তাতে ব্যবসার মাথার দিকে থাকা মুশকিল হয়ে যাবে। আমি বিয়ে দেবো আরেকটা বড় ব্যবসায়িক পরিবারে। তাতে আমার ব্যবসায়িক লাইনের সুবিধা হতো। আমার বন্ধু আরিফের মেয়ে অজান্তা প্রভাতের বেস্ট ফ্রেন্ড। দুজনের বিয়ে দিতে পারলে আমার সব দিক দিয়ে লাভ হতো। আপনি তো জোর করলেন পূর্ণতার সাথে প্রভাতের বিয়ে দিতে। ছেলে তো রাজি ছিল না। তোর ছেলে আমাকে দিয়ে জোরপূর্বক পূর্ণতাকে বিয়ের ব্যাপারে বলিয়েছে। আমাকে ব্ল্যাকমেল করে এ কাজ করিয়েছে। আমাকে এমন ফাঁদে ফেলেছে যে আমি বাধ্য হয়ে এ কাজ করেছি। আপনার থেকেই তো ব্ল্যাকমেল শিখেছে। যোগ্য বাবার যোগ্য সন্তান। আমি এ বিয়ে হতে দেব না, কিছুতেই না। আপনিও ভালোভাবে জানেন ছেলের সাথে পারবেন না। বলে মেরি আলমারি থেকে টাকা বের করলো। ওয়াসেলকে বলল, আমি পুষ্পকে নিয়ে বের হচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে। তুই এখন সাজগোজ করে কোথায় যাচ্ছিস? বলে গেলেন, আজ শ্রাবণ মাসের 3 তারিখ। আজ তোকে আমি বাইরে যেতে দেব না। আপনি জানেন আমাকে কোনোভাবে আটকানো যাবে না। বছরের এই দিনটি আমি বাইরে যাই। এদিনে বাইরে যাওয়ার জন্য তুই আর কত মার খাবি? বয়স শেষ হয়ে এলো, এখনও তুই অতীত ভুলতে পারলি না? মেরে ফেলুন আমাকে, নিষেধ তো করিনি। এই দিনে মরতে পারলেও শান্তি। তোর ছেলের বয়স 30 বছর আর তুই এখনো পুরনো নাগরের জন্য কান্দিস। ও কান্না আমার আজন্মের, আমার প্রতিটা শিরা উপশিরার কান্না। তোর ছেলে মেয়ের কাছে বলবো তোর কাহিনী। মুখ দেখাতে পারবি? বলেন। তবে মিথ্যা বলবেন না। আমি কেন চাই তা নিয়ে সত্যটা বলবেন। ওয়াসেল মেরির মুখ চেপে ধরে বলল, বেশি বাড়িস না, পরিস্থিতি ভালো হবে না। গাড়ি থেকে নেমে বেশ ভাবের সাথে হাঁটছে পূর্ণতা। তার পেছনে পেছনে হাঁটছে প্রভাত। দেখে মনে হচ্ছে যেন রাজরানীর সাথে সুদর্শন একজন বডিগার্ড। প্রভাত রাস্তায় বেরোলে চারদিকে মানুষের ভিড় জমে। আজও তাই। স্থানীয় দলের লোকজন খবর পেয়ে এগিয়ে এলো প্রভাতকে আপ্যায়ন করার জন্য। কেউ কেউ ছুটে এসেছে ছবি তোলার জন্য। মানুষজন গোল করে ঘিরে ধরল প্রভাত আর পূর্ণতাকে। অন্যদিনের তুলনায় আজ মানুষের ভিড় বেশি, কেননা প্রভাত চৌধুরীর সাথে আজ একটা সুন্দরী মেয়েও এসেছে। নিঃসন্দেহে এই মেয়ে প্রভাত চৌধুরীর গার্লফ্রেন্ড হবে। পূর্ণতা বিরক্ত হচ্ছে, ভীষণ বিরক্ত হচ্ছে। মানুষেরা তো তাকানোর স্বভাব তার পছন্দ নয়। মানুষজন একদম গা ঘেঁষে এসে দাঁড়াচ্ছে। বিশেষ করে মেয়েরা একদম গায়ে ঘেঁষে এসে দাঁড়িয়ে ছবি তুলছে। যে যার মতো সুযোগ পেয়ে এক গাদা সেলফি তুলছে আর প্রভাতকে বলছে, প্লিজ ভাইয়া একটু দিকে তাকান। প্রভাত সেদিকে তাকাচ্ছে। কিছু মেয়েরা তাদের পরিচিত ভাইদের বলে অনুরোধ করে ভিড় ঠেলে ঢুকে ছবি তুলছে।
পূর্ণতার চোখ মুখে তীব্র বিরক্তির ছড়াছড়ি, গরমে তার অসহ্য লাগছে। এত সেলিব্রিটির ব্যাপার স্যাপারও তার পছন্দ নয়। একদম সাধারণ সাদামাটার জীবন তার পছন্দ। যেখানে মানুষ ফ্যান ফলোয়ার অর্জনের জন্য রাত দিন পরিশ্রম করে, সেখানে পূর্ণতার বিষাক্ত লাগে এসব। ছোটবেলা থেকে তার এসব ভালো লাগে না। তার শহর ছেড়ে, জনমানব ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকতে ভালো লাগে। এর মাঝে একটা মেয়ে এসে প্রভাতের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না, আমি এভাবে একটা ছবি তুলতে চাই। প্রভাত পূর্ণতার কানের কাছে ফিসফিস করে বলল, আমি কি পারমিশন দেব? পূর্ণতা বিড়বিড় করে বলল, আমি কিভাবে বলবো? গায়ে হাত দিয়ে ছবি তুলবেন নাকি কোলে নিয়ে ছবি তুলবেন? তোমার জিনিস, তুমি যা বলবা তাই হবে। আমার জিনিস? হ্যাঁ, আমি এখন আর আমার নেই, তোমার ব্যক্তিগত সম্পত্তি হয়ে গিয়েছি। আমার একদম বিরক্ত লাগছে, মানুষজন সরান। প্রভাত মেয়েটির দিকে তাকিয়ে একটু কঠিন কণ্ঠে বলল, আবু সরান, হাত সরান। এত ঘনিষ্ঠতা আমার পছন্দ নয়। এভাবে হুট করে পারমিশন ছাড়া কারো গায়ে হাত দেওয়া ঠিক নয়। মেয়েটি হাত সরিয়ে নির্লজ্জের মতো তাও ছবি তুলল। মেয়েদের এসব কাণ্ড দেখে পূর্ণতা বলছে, দুনিয়ায় এত গায়ে পড়া মেয়েও আছে। তোরা হবি আমার মতো, প্রভাতের মতো ছেলে পিচ পিচ করবে, বিয়ের জন্য পেশার দিবে, কিন্তু পাত্তা দিবি না, বারবার রিজেক্ট করবি। জীবনে যদি 10টা ছেলের প্রপোজে রিজেক্ট করতে না পারিস, তাহলে মেয়ে হয়ে জন্মানোর সার্থকতা কোথায়? আর এই প্রভাতকে নিয়ে তো বাড়াবাড়ি কেন ভাই? দুনিয়াতে কি আর কোনো ছেলে নেই? প্রভাতের মাঝে বিশেষ কি আছে যার জন্য একটা ছবি তোলার জন্য তেলাতে হবে? এতে যে প্রভাতের আরও ভাব বাড়ছে, মেয়েরা কি তা টের পাচ্ছে না? কি আশ্চর্য, কি আশ্চর্য! কিছু ছেলে পূর্ণতাকে ভাবি ডেকে সালাম দিতে দিতে ফেনা তুলে ফেলছে। বিরক্ত হলেও পূর্ণতা ভদ্রতা রক্ষার্থে উত্তর দিচ্ছে। সবাইকে ভাবি ডাকতে দেখে প্রভাত সবার উদ্দেশ্যে বলল, আমি একটি ঘোষণা দিতে চাই। আজকের পর থেকে আমার পাশে থাকা মেয়েটিকে রাস্তাঘাটে যেখানে দেখবা কেউ ভাবি ডাকবা না। আমি তোমাদের ভাই, কিন্তু আমার বউ তোমাদের ফুফুম্মা। জাস্ট ফুফু বলবা, অথবা কেউ ফুফুর সাথে আমারা ডাকবা, একসাথে ফুফুম্মা। পূর্ণতা বিরক্ত চোখে প্রভাতের দিকে তাকালো। সর্বোচ্চ রকমের অবাক হয়ে প্রভাতের দিকে তাকিয়ে ভাবছে, একটা মানুষ কত বড় মাপের অসভ্য হলে নিজের ভাইয়া আর তার চেয়ে বয়সে ছোট একটা মেয়েকে ফুফুম্মা বলে পরিচয় করাতে পারে। একটা ছেলে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। ফুফুম্মা, আপনাকে খুব বিরক্ত লাগছে। চারদিক থেকে যে যার মতো ফুফুম্মা বলে ডাকছে পূর্ণতাকে। পূর্ণতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বিরক্ত কণ্ঠে একটা ছেলেকে বলল, আমি বুঝলাম না, আপনি কোন আক্কেলে আমাকে ফুফুম্মা ফুফুম্মা ডেকে ফেনা তুলছেন? আর ওই বইরার লোক যে আমার চেয়ে প্রায় 10 বছরে বড় হবে, তাকে ডাকছেন ভাইয়া। আমাকে যদি ফুফুম্মা ডাকেন, ওনাকে ডাকবেন দাদা। ডাকুন ওনাকে দাদা। ছেলেটা মাথা নিচু করে বলল, ভাইয়ের কথার এদিক ওদিক করা যাবে না ফুফুম্মা। ছেলেটির মুখে আবার ফুফু ডাক শুনে পূর্ণতা বিরক্ত হয়ে ভিড় ঠেলে বের হলো। প্রভাতও ভিড় ঠেলে বের হলো। দুজনে শপিং মলে প্রবেশ করলো। পূর্ণতা নিজের ইচ্ছে মতো শাড়ি আর 3 পিস নিল। কতগুলি নিল তার হিসাব করেনি। প্রভাত কার্ড দিয়ে টাকা পরিশোধ করে দিল। দোকান থেকে বের হওয়ার সময় পূর্ণতাকে প্রভাতকে বলল, ব্যাগগুলো নিন, নিয়ে গাড়িতে চলুন। একটা ব্যাগও আমি ধরতে পারবো না। প্রভাত বলল, ওকে ঠিক আছে। আমার জন্য কিছু কিনতে হবে, কিনে দেই। কিনুন। প্রভাতের পরনের কালো একটা হাতা লম্বা ব্র্যান্ডের গেঞ্জি, কালো জিন্স গেঞ্জির হাতা গোটানো। সে বেশিরভাগ সময় জিন্স আর হাতা লম্বা ব্র্যান্ডের গেঞ্জি পরে থাকে। এতে তাকে মারাত্মক সুদর্শন লাগে। মুখে খোঁচা খোঁচা দাড়িতে তার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। এত কম বয়সী সুদর্শন ছেলে যদি জনপ্রিয়তার তুঙ্গে থাকে, মেয়েরা তো পাগলই থাকবেই। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তুমি কি একটু চয়েস করে দেবে? পূর্ণতার কি মন হলো, সে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই প্রভাত বলল, ভাই ব্র্যান্ডের ভালো আনচার দেন। কথাটা পূর্ণতার কর্ণকুহরে যেতে তার চোখ বড় বড় হলো। মুহূর্তের মাঝে এত মেজাজ খারাপ হলো, 1 সেকেন্ডও অপেক্ষা না করে রুমের বাইরে গিয়ে দাঁড়ালো। পূর্ণতাকে বাইরে আসতে দেখে প্রভাত বাইরে আসলো। পূর্ণতাকে বলল, কি হলো, চলে এলে যে? পূর্ণতা দাঁত কিরমির করে বলল, না মানে আমি বুঝতে পারছি না আপনার সমস্যাটা কোথায়। আপনার এখনই কেন আমার সামনে এসব ছোট ছোট প্যান্ট কিনতে হবে? লজ্জা কি একেবারে ধুয়ে গিলেছে? প্রভাত জিভ দিয়ে ঠোঁট ভিজে দুষ্টু হেসে বলল, লজ্জা? কি আশ্চর্য কথা বলো, আমার লজ্জা থাকবে কেন? ঠিকই বলেছেন, আপনি একেবারে নির্লজ্জ। যার লজ্জা নেই তার চেয়ে সুখী মানুষ এই দুনিয়াতে একটাও নেই। প্রভাত পূর্ণতার কাঁধে হাত রাখলো, কানে ঠোঁট মিশিয়ে ফিসফিসিয়ে বলল, পুরুষ মানুষের লজ্জা না থাকার কারণেই ওরা সুখী। লজ্জা থাকলে কি আর বইয়ের আদর আদায় করে নেওয়া যায়? বইয়ের আদর ভালোবাসা ছাড়া পুরুষের সুখ আছে কোথায়? রাস্তার পাশে কতগুলো অনাথ বাচ্চাদের খাবার দিচ্ছে মেরির পুষ্প। মেরির চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। সে ওড়নার মুড়ো দিয়ে পানি মুছছে। ক্রমাগত চোখের পানি পড়ে যাচ্ছে।
পুষ্প প্রতি বছর এই দিনটায় ভীষণ অবাক হয়, নিজের মায়ের দিকে তাকিয়ে থাকে। সারা বছর তার মায়ের চোখে সে পানি দেখে না, তার বাবার এত অত্যাচার সহ্য করে তবুও এভাবে কাঁদে না। পৃথিবীর সকল বাধা অতিক্রম করে এই দিনে মেরি বেরিয়ে আসে। সারা বছর যে টাকা জন্মায় সে টাকায় শহরের সমস্ত এতিম অনাথ বাচ্চাদের দামি দামি জামা, খাবার সহ দামি দামি পোশাক কিনে দেয়। পরিবারের কেউ জানে না কেন এই তারিখে মেরি অসহায় অনাথ বাচ্চাদের খাবার খাওয়ায়। সবাই জিজ্ঞেস করলে বলে তার আপনজন হারিয়ে যাওয়ার দিন। এই কথা শুনে পরিবারের সবাই ভাবে হয়তো মেরির মা অথবা বাবা কারো মৃত্যু দিবস হবে। কিন্তু পুষ্প এখন বড় হয়েছে, এই কান্না সে ভিন্ন মানে খুঁজে পায়। প্রচণ্ড আবেগের এই কান্না, যেন গভীর কোনো ক্ষত লুকায়িত। সাধারণ কোনো কষ্ট হলে সময়ের সাথে সাথে ক্ষত বিলীন হয়ে যায়, কিন্তু মেরির ক্ষত আজও বিন্দু মাত্র কমেনি। পুষ্পের ভীষণ জানতে ইচ্ছে করছে, আম্মু সত্যি করে বলবা কেন এই দিনটায় তুমি এত ভেঙে পড়ো? কিসের এত কষ্ট তোমার? মেরির মুখের দিকে তাকিয়ে কেন যেন পুষ্প প্রশ্নটা করতে পারল না। তার নানা অথবা নানির ব্যাপারেও কিছু জানে না পুষ্প। মেরির বাবার বাড়ি ইন্ডিয়াতে, সেখানে কারোর সাথে যোগাযোগ নেই। কিভাবে আর কি করে ইন্ডিয়ার মেয়ে আর বাংলাদেশের একজন মন্ত্রীর বিয়ে হয়েছে সেই রহস্য কারো জানা নেই। মেরির বাবা মা নেই, তাই বলে কি আর ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ নেই? শোনা যায় মেরি ভালোবেসে দেশ ছেড়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসে, যার জন্য তার পরিবারের কেউ আর যোগাযোগ করেনি। মেরির বৈবাহিক জীবন থেকে পুরোটা একটা রহস্যের। প্রভাত ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রভাতও জানে মেরি আজ অনাথ বাচ্চাদের খাওয়াবে। মেরি প্রতিবার এই দিন অনাথ বাচ্চাদের খাওয়ানোর সময় প্রভাতকে সাথে নিয়ে আসে। প্রভাতের কোনো ব্যস্ততা থাকলেও মেরি শোনে না, যে কোনোভাবে প্রভাতকে নিয়েই ছাড়ে। আজও তাই। প্রভাতকে বলে দিয়েছে পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন উপস্থিত হতেই হবে তোমাকে। প্রভাত গাড়ি চালাচ্ছে, পূর্ণতা পাশে বসে আছে। কেন যেন পূর্ণতার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পূর্ণতা সন্ধিহান মনে প্রশ্ন করলো, আচ্ছা প্রভাত ভাই, একটা জিনিস খেয়াল করেছেন? প্রভাত পূর্ণতার দিকে তাকালো, কিছুটা অবাক হলো। অনেকদিন হলো পূর্ণতা তার সাথে ভালোভাবে কথা বলে না। কিছু বলতে গেলে ঝাড়ি মারে, চোখে সবসময় রাগ থাকে। এই মুহূর্তে সেসব নেই। প্রভাত পূর্ণতার কৌতূহলী মুখটার দিকে তাকিয়ে বলল, কি খেয়াল করার কথা বলছো? কাকে মনে আপনাকে কেন জোর করে এই দিনে নিয়ে আসে? পুষ্প আপুকে তো সেইভাবে জোর করে না, যেন আপনি রিলেটেড কোনো ব্যাপার। আপনি না আসলে হবেই না। প্রভাত মৃদু হেসে বলল, আরে না, সেসব কোনো ব্যাপার নেই। আজ তো পুষ্প এসেছে, সে তো মাঝে মধ্যে আসে, বাট আপনার কি খেয়াল আছে কোনোবার আপনি ছাড়া কাকে মনে এসেছে? মা আমাকে একটু বেশি ভালোবাসে, অন্যরকম ভালোবাসে। কেন সেটা জানি না, প্রতিটা সন্তানকেই মায়েরা ভালোবাসে, তবে আমাকে একটু বেশি ভালোবাসে। আসলে তো মানুষ নিজের পেটের সন্তানকে অত ভালোবাসে না, আপনাকে একটু বেশি ভালোবাসে। তার মানে আপনি এ বাড়ির কুড়িয়ে পাওয়া ছেলে, পরের ছেলে তো, তাই একটু বেশি কেয়ার করে। প্রভাত পূর্ণতার দিকে আর চোখে তাকালো, ঠোঁট নাড়িয়ে মৃদু হেসে বলল, চৌধুরী বাড়ির একমাত্র ছেলেকে কুড়িয়ে পাওয়া বানিয়ে দিচ্ছ? কি হিটলার তুমি! বাই দা ওয়ে পূর্ণতা, তুমি কি আমায় কুড়িয়ে পাওয়া বরের নজরে দেখে কাছে আসতে চাও না? একদম নিজের ভাইয়ের নজরে দেখি ভাই ভাই ফিলিংস হয়। প্রভাত দুষ্ট হেসে বলল, হট ফিলিংস হয় না? বলে পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতার চোখ আবার কপালে উঠল। সে আশ্চর্যজনক চাহনি নিয়ে প্রভাতের দিকে তাকিয়ে বলল, ছি ছি, এমন অশুভের মতো কথা কিভাবে মুখে আসে আপনার? জীবনে আর কোনোদিন যদি ভাইটাকেও পরিবারের চেয়েও অধিক অসভ্য কথা মুখ দিয়ে বের হবে। এর চেয়ে অসভ্য কথা দুনিয়া আছে? শুনতে চাও? তাহলে শোনো। পূর্ণতা দুই কানে হাত দিল, চেপে ধরে বলল, আপনার পায়ে পড়ি, আমি আর কিছু শুনতে চাই না, আর জীবনে ভাও ডাকবো না। প্রভাত স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে লুকিং গ্লাসে নিজেকে দেখে সামনের চুলে হাত বুলিয়ে দুষ্টু হেসে বলল, তোমার ইসলাম আমার পায়ে নয়, বুকে। পূর্ণতা বিরক্ত চোখে তাকাতেই প্রভাত পড়ল, না মানে বাসর ঘরে বলতে হবে আর কি, সামান্য রিহার্সাল করে নিলাম। কথা বলতে বলতে প্রভাতের গাড়ি মেরির কাছে পৌঁছে গেল। প্রভাত গাড়ি থেকে নেমে দেখলো মেরি অশ্রু সজল চোখে দাঁড়িয়ে আছে। এই দিনে মেরি যেন প্রভাতকে একটু বেশি কাছে রাখতে চায়, বেশি আদর যত্ন করে। প্রভাত মেরির কাছে গিয়ে বলল, আম্মু কাজ শেষ হলে চলো। মেরি চোখে পানি মুছতে বলল, যাবে মানে? তুমি সবাইকে পোশাকগুলো দাও, আর খুব ভালোভাবে দোয়া করো, যার উদ্দেশ্যে এসব দেওয়া মৃত্যুর পর যেন তার সাথে আমাদের সবার দেখা হয়। পূর্ণতার কথা প্রভাতের মনে কিছুটা ধরেছে গাড়িতেই। এই দিনটা ঘিরে অনেক প্রশ্ন জাগলেও প্রভাত কখনো প্রশ্ন করেনি, তবে আজ প্রশ্ন করলো, সে কে আম্মু, যার জন্য তুমি এত কাঁদো? আবার আমাকে বেশি বেশি দোয়া করতে বলো। সে আমাদের আপনজন, তাই দোয়া করতে বলি। দোয়া করা তো খারাপ জিনিস নয়। প্রভাত মেরির মনের অবস্থা বুঝে আর কোনো প্রশ্ন করল না।
ওখানে কাজ শেষ করে সবাই বাসায় ফিরল। জাহানের জ্বর কমেছে অনেকটা। ওয়াজেদ এখনো বাসায় ফেরেনি। জাহান এখন আর এসব নিয়ে ভাবে না, ভাবতে ইচ্ছে করে না। পুষ্প কিছু ফল কেটে জাহানকে খাওয়াচ্ছে। নতুন কাজের বুয়া আগামীকাল আসবে। এইদিকে জয়নাবেরও সন্ধান মেলেনি। তখন সন্ধ্যা ঘুরে গিয়েছে। পূর্ণতা একটা লাল রঙের থ্রি পিস পরে মাত্র শাওয়া নিয়ে বের হয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। থ্রি পিসটা আজই প্রভাত কিনে দিয়েছে। প্রভাতও বাইরে যাবে বলে মাত্রই রুম থেকে বের হয়েছে। রুম থেকে বের হয়ে বারান্দায় লাল রঙের পোশাকে পূর্ণতাকে দেখে মুগ্ধতায় ছেয়ে গেল তার দু চোখ। সন্ধ্যায় ক্ষীণ আলো চকচক করছে পূর্ণতার চোখ মুখ। ভেজা চুলে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। প্রভাতের ঠোঁটের কোণে ঠোঁট পাকা করা মুগ্ধ একটা হাসি। প্রভাত লাল গেঞ্জি আর কালো জিন্স পরেছে। ক্রমশ পূর্ণতার দিকে এগিয়ে আসছে। তখনই সজল কোথা থেকে এসে পূর্ণতার সাইডে একদম গা ঘেঁষে দাঁড়ালো। প্রভাতের পা দুটো থেমে গেল। আগ্নেয়গিরির ন্যায় জ্বলে উঠল তার দু চোখ। প্রভাতের চোখের দৃষ্টি কেমন আগ্নেয়গিরির ন্যায় দেখা যাচ্ছে। চোখ দুটো যেন এখনই ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে। রাগের চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। হাত এমনভাবে মুষ্টিবদ্ধ করে রেখেছে, নখ বসে গিয়েছে তালুতে। পূর্ণ দৃষ্টি আরোপ করে তাকিয়ে আছে সজল এবং পূর্ণতার দিকে। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে ওদের দিকে। সজলের হাতের সাথে পূর্ণতার হাতের স্পর্শ লেগে আছে। সজলের চোখে মুখে মুগ্ধতা। পূর্ণতার দিকে তাকিয়ে বলল, পূর্ণতা, আজ আমার কেমন ঈদ লাগছে জানো? আচমকা সজলের উপস্থিতি দেখে পূর্ণতা প্রথমে কেঁপে উঠেছিল। সে প্রভাত ভেবেছিল, কিন্তু তাকে সজলকে দেখে সজলের থেকে একটু সরে দাঁড়ালো। স্বভাবস্বরূপ হেসে বলল, কেন সজল ভাই? এই যে বহুদিন পর ঈদের চাঁদ উঠেছে আমার আকাশে। সজলের কথায় পূর্ণতা কিছুটা অবাক চোখে সজলের দিকে তাকিয়ে বলল, আপনার আকাশে ঈদের চাঁদ উঠলে তো আমাদের আকাশে উঠবে সজল ভাই। আমাদের আকাশে তো আমাবস্যার চাঁদ। আমার একান্ত ব্যক্তিগত চাঁদ হলো আমার হৃদয়। সে আকাশে একটাই চাঁদ হলো তুমি। আমার আকাশে সব মেঘ তোমার আগমনে কেটে গিয়েছে। পূর্ণতা প্রশ্ন ছুড়ল, আমার আগমনে? আমার কাছে একটা আগমনী। দীর্ঘদিন পর তোমাকে দেখার লাইসেন্স পেয়েছি। গত 1 বছর কত ছটফট করেছে তোমাকে দেখার জন্য, কিছু দেখতে পারিনি। তাই এখন কিভাবে লাইসেন্স পেলেন? এই যে মামা নিষেধ করেছিল যেন এ বাড়িতে না আসি, অথচ মামাই আবার এ বাড়িতে থেকে যেতে বলল অনেকদিন যেন থেকে যাই। পূর্ণতা খানিকটা অবাক হলো। তার চাচার হঠাৎ পরিবর্তন কেন? উনি তো নিজের কথার পরিবর্তন করা মানুষ নন। নিজেদের আত্মীয় স্বজনের মাঝে বিয়ের সিদ্ধান্ত সবচেয়ে বেশি অবাক করেছে সবাইকে। পূর্ণতার সব কিছুতে কেমন যেন সন্দিহান হচ্ছে। তার বিয়ে যে রাজনীতির একটা পার্ট সে ভালোভাবে আঁচ করতে পারছে। এইদিকে সজলকে এই বাড়িতে এভাবে রেখে দিতে চাওয়াটাও বড় অদ্ভুত লাগছে পূর্ণতার কাছে। তার চাচা জানে তার ছেলের হবু বউকে সজল পছন্দ করে। জেনে বুঝে এমন কাউকে বাড়িতে রাখতে চাওয়া মানুষ তো উনি নন। পূর্ণতা কোথায় যে হারিয়ে গিয়েছে সজল পূর্ণতার মুখের সামনে তুড়ি বাঁচিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে? পূর্ণতা ভাবনা থেকে বের হলো। মৃদু হেসে জবাব দিল, বেশ সাহিত্যিক হয়ে গিয়েছেন দেখছি। তুমি সামনে এলে তো ভেতর থেকে সব এলোমেলো করে কথা বের হয়। এটাকে তুমি সাহিত্য বললে বলতে পারো। এইসব আমাকে বলে কি রিহার্সাল করছেন? আমাদের ভাবে কিন্তু ভাগ্যবতী হবে। স্বামীর মুখে প্রেমের এমন মহাকাব্য শুনতে কার না ভালো লাগে? সব জেনে বুঝে এমন করো কেন? কেন আমাকে কষ্ট দেওয়ার কথা বলো পূর্ণতা? আমি ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। সেটা সব সময় প্রকাশিত। আমি তো কোনোদিন লুকাইনি, কিন্তু প্রভাত ভাইয়ের ভয় বেশি জোরাজোরিও করিনি। তোমাকে আর পুষ্পকে প্রভাত ভাই সবসময় নজরে রেখেছে। তবে বিশ্বাস করো পূর্ণতা, আমি ছোটবেলা থেকেই একটু একটু করে তোমাকে পাহাড় সমান ভালোবেসেছি। ভেবেছিলাম বড় হলে তোমাকে ঠিকই পাবো, কারণ সত্যিকারের ভালোবাসার জয় একদিন না একদিন হবেই। তোমাকে তোমার পরিবারের কাছে চাইলাম, কিন্তু পেলাম না। প্রিয় মানুষকে নিজের করে না পাওয়ার মতো হাহাকার এ দুনিয়াতে আর কিছুতেই নেই। তবে আমি হাল ছাড়িনি, আর ছাড়বও না। আমি এখনো বিশ্বাস করে চাইতে চাইতে ঠিকই একদিন তোমাকে পেয়ে যাব। একবার যদি তুমি আমার হাতটা ধরতে, তোমাকে নিয়ে আমি এই পৃথিবীর ছেড়ে পালিয়ে যেতাম। প্লিজ সজল ভাই, আর এসব বলবেন না। এসব বলেও কোনো লাভ নেই এখন, এতে অশান্তি বাড়বে। কিসের অশান্তি? আমার কপাল কোনোদিন ভালো ছিল না, আর এখনও নেই। ছোটবেলা থেকে আপনি আমার খুব কাছের একজন মানুষ। যে কোনো সমস্যার কথা চাইলেই আপনাকে বলতে পারি। চোখ বুজে আপনাকে আমি বিশ্বাস করি। এতটুকু বিশ্বাস আমার কাছে আপনার দ্বারা কোনো ক্ষয়ক্ষতি আর কোনোদিন হবে না। আপনার আর আমার সম্পর্কটা এভাবে ঠিক আছে সজল ভাই, এর চেয়ে বেশি আর কিছুই সম্ভব নয়। সজল পূর্ণতার হাতটা মোলায়েমভাবে ধরে বলল, এখনও সময় আছে পূর্ণতা, ভেবে দেখো। প্রভাতের চোখ দুটো চলছে।
এতক্ষণ ধরে সে ধৈর্য সহকারে ওদের কথোপকথন শুনছিল, কিন্তু যখনই সজল পূর্ণতার হাত ধরেছে তখনই প্রভাত দ্বিগুণ জ্বলে উঠে ওদের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ালো। আচমকা গিয়ে সজল আর পূর্ণতার হাত ধরে দুজনকে দুদিকে সরিয়ে দিল। প্রভাত পূর্ণতার দিকে অগ্নিচোখে তাকিয়ে সজলের দিকে তাকালো। সজলের দিকে তাকিয়ে দৃষ্টি কিছুটা শীতল করলো, চোয়াল শক্ত করে বলল, কি হচ্ছে এখানে? সজল হেসে বলল, আরে প্রভাত ভাই, এই যে পূর্ণতা আমাকে রেডি হতে বলে আমাকে না নিয়ে বাইরে চলে গিয়েছে, ওর জন্য আমি কষ্ট করে রেডি হলাম, অথচ আমাকে না নিয়ে চলে গেল। ওর শাস্তি পাওয়া উচিত, তাই না ভাই? প্রভাত সজলের দিকে থমথমে মুড়ে তাকিয়ে বলল, তুমি ফিরছো কবে? সজল খানিকটা তোতলালো। প্রশ্নটা একদম অপমানজনক। সে এসেছে, কতদিন থাকবে এখানে সে পরিবর্তে কিনা প্রশ্ন করছে তুমি ফিরছো কবে। সজল অপমানিত হলেও স্বাভাবিক থাকার চেষ্টা করলো, হেসে উত্তর দিল, ফিরছি কবে মানে? আসলাম তো আজই। মামা বাড়ি এসেছি, তাও আবার কতদিন পর। দুদিন না থেকে যায় কিভাবে? এই বয়সে মামা বাড়ি থাকার বয়স আছে তোমার? তুমি সেটা বুঝবে না প্রভাত ভাই, কারণ তোমার তো মামা বাড়ি নেই, কখনো যাওনি। এই জন্য বুঝবে না মামা বাড়ি যাওয়ার আনন্দ, থাকার আনন্দ। কথাটা প্রভাতের একদম হৃদয়ের তীরের মতো গিয়ে ছিদ্র করে দিল। যন্ত্রণায় এক চিনচিনে ব্যথা আহত হলো হৃদয়ে। এত বড় আঘাত দেওয়ার কথা তাকে আজ পর্যন্ত কেউ দেখাতে সাহস পায়নি। প্রভাতকে আঘাত দিয়ে দুর্বল করা সহজ নয়। সে ভেতরে ভাঙলেও উপরে দুর্গের মতো শক্ত। ক্ষীণ হেসে বলল, মামা বাড়ি থাকলে অবশ্য যেতাম। যদি মামা সুন্দরী মেয়ে থাকতো তাহলে আরও বেশি যেতাম। মামা সে সুন্দরী মেয়ে যদি রিজেক্ট করতো তাহলে বেশরমের মতো তার পিছে আরও বেশি ঘুরতাম। সজলের মুখটা একদম অপমানের থমথমে হয়ে এলো। কিছু বলার মতো ভাষা নেই তার। প্রভাতের এবার পৈশাচিক আনন্দ হচ্ছে। সে অপেক্ষায় আছে, এবার কিছু একটা বল। এর চেয়ে বড় কামান তোর জন্য রেডি রেখেছি। প্রভাতকে কষ্ট দিয়ে পার পায়নি কেউ এখনো। আর তুই তো ভ্যাবলাকান্ত সজল। সজল অনেক ভেবে কোনো উত্তর পেল না। রাগ করে এ বাড়ি ছেড়েও যাওয়া যাবে না। সে শেষ যুদ্ধ নেমেছে, এইবার জিতেই মাঠ ছাড়বে। সজল আবারও হেসে জবাব দিল, কিসব বলো প্রভাত ভাই? পূর্ণতার সাথে তোমার বিয়ে ঠিক, এখন এসব বলার মানে আছে? প্রভাত সজলের দিকে কপাল কুঁচকে বলল, নট পূর্ণতা, পূর্ণতা ভাবি। পূর্ণতাকে আজ থেকে ভাবি বলে ডাকবে, আর আপনি করে বলবে, মাইন্ডেড? সজল কিছুটা অদ্ভুতভাবে হেসে বলল, তোমাদের বিয়েটা একবার হোক, তারপর না হয় ডাকবো। বিয়েটা হোক মানে? আগামী বছর তুই মাম্মা ডাক শুনবি, লিখে রাখ। প্রভাত পূর্ণতার দিকে আগের ন্যায় চক্ষু পরম করে তাকিয়ে বলল, আমার রুমে এসো এখনই, জাস্ট 2 মিনিট, না হলে মহাপ্রলয় ঘটে যাবে। বলে প্রভাত নিজের রুমে চলে গেল। রাগে তীর করে কাঁপছে প্রভাত। সজলের অপমানের তীরটা সে হজম করতে পারেনি। তার মামা বাড়ি নিয়ে এত বড় কথা বলার সাহস পেল কিভাবে সজল? তারপর আবার পূর্ণতার হাত ধরা, গায়ে গা ঘেঁষে দাঁড়ানো। অগ্নি চোখে বারবার পূর্ণতার হাত ধরা দৃশ্য ভেসে উঠছে প্রভাতের। নিজের রুমে রাজকীয় খাটের ওপর তাদের দাঁত কামড়ে বসে আছে প্রভাত, অপেক্ষা করছে পূর্ণতার। প্রভাত চলে গেলে সজল গেয়ে বলল, দেখলে পূর্ণতা, প্রভাত ভাই আমাকে কি বাজেভাবে অপমানটা করলো। পূর্ণতা এমনি চিন্তায় আছে, প্রভাত রেগে আছে। তাকে এখন কিসের সম্মুখীন হতে হবে সে জানে না। এই মুহূর্তে সে সজলের কথায় বিরক্ত হয়ে উত্তর দিল, কে বলেছিল পানির ছিটা দিয়ে চুইয়ের গুতা খেতে? জানেন তো সে এমন কেন লাগতে গেলেন তার সাথে? আপনাকে তো এখন আর কোনোদিনই দুই চোখেই দেখতে পারবে না। আমি কি বলেছি? আপনি কি বলেছেন মানে? আপনি চরম অন্যায় করেছেন প্রভাত ভাইয়ের মামা বাড়ি নিয়ে খোঁড়া দিয়ে। কাজটা মোটো ঠিক করেননি। আমি জানি উনি ওপরে যত তেজ দেখাক ভেতরে কষ্ট পেয়েছে। আপনার এই কথাটা আমার মোটেও ভালো লাগেনি। বাহ, প্রভাতের প্রতি এত দরদ! মুখে বলো দেখতে পারো না, আবার তাকে কিছু বলাতে দেখছি তার চেয়ে তোমার বেশি লেগেছে। আমি তো ভেবেছিলাম প্রভাত কষ্ট পেলে তুমি খুশি হবা। দিন শেষে উনি আমার অভিভাবক। ছোটবেলা থেকে আমি ওনাকে দেখতে পারি না, এটা আমার সমস্যা। তাই বলে ওনাকে কষ্ট দিলে আমার ভালো লাগবে এটা কোথাও লিখে দেইনি আমি। উনি কষ্ট পেলে আমি মোটেও আনন্দিত হই না সজল ভাই, বরং আরও কষ্ট পেলাম।